এই টাকাগুলো এই আমার এলাকার যে এমপি আছেন বিএনপির, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা অলরেডি এটা খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন। আপাও কিন্তু এডিশনাল ফান্ডিং পেয়েছেন, টাকা পেয়েছেন, গম পেয়েছেন, চাল পেয়েছেন, একদম প্রপার লুটপাট যেটা বলে আর। মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু দিনে রাতে কাজ করে, রাতের অনেক রাত পর্যন্ত উনি কাজ করে, আবার ভোর সকাল থেকে কাজ করে। এই ষড়যন্ত্রের গন্ধটন্ধ এগুলো পুরাতন রাজনীতি, জাস্ট মানে এখন আর এগুলো চলছে না আর কি। তখন দেখবেন যে সিস্টেম দেখবে যে মনিয়াবা জুয়া খেলতেছে। জি। 100 দিনের সরকার বা 101-2 দিনের সরকারকে ওইভাবে চুলচেরা বিশ্লেষণ করা যায় না, কিন্তু যেভাবে একটা মহল অস্থিতিশীল করার জন্য যেভাবে চেষ্টা করছে, এটা তো বোঝাই যায় যে আপনার নর্মাল জ্বর হলে যেখানে নাপা খাইলেই চলে, সেখানে যদি আপনি কঠিন অ্যান্টিবায়োটিক দেন তাহলে তো বোঝা যাবে যে আপনার যখন অ্যান্টিবায়োটিকের দরকার তখন কোনো ওষুধ কাজ করবে না। তো বাংলাদেশের গণতন্ত্রটার ঠিক একই অবস্থা হয়েছে। বিএনপি সব দিক থেকে যখন চেষ্টা করছে দেশকে একটা জায়গায় তোলার, দেশের গণতন্ত্রকে মজবুত করার, ঠিক তখনই আপনার যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা এটুকু বলতে চাই যে অস্থিতিশীল করার চেষ্টা তারা যেমন করছে, এটাও সত্যি তাদের বুঝতে হবে যে এই অস্থিতিশীল করলে কে আসতে পারে, কারা আসতে পারে, তাতে তাদের কতটুকু লাভ হবে। জামাত আমির বলছেন যে এই সরকার আসলে রাতের সরকার কিনা সেটি আসলে বুঝে উঠতে পারছে না। যেমন ধরেন যখন তেলের দাম বাড়ানো হলো মধ্যরাতে, মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, তখন এটি হচ্ছে তার মন্তব্য। এখন দেখি বোর্ড মিটিং করে সবচেয়ে বড় ব্যাংকের, সেটিও রাতেই করছে, অর্থাৎ দিনের আলোকে আসলে সরকার ভয় পায় কিনা এরকম একটা অভিযোগ কিন্তু আছে। সব মিলিয়ে মানে আপনারাও কি আসলে আগের সরকারের মতনই রাতের সরকারের? রাতের ভোট নেওয়া, রাতে কোনো ডিসিশন দেওয়া দুটো এক জিনিস না। যদি এটাই বলে, উনি যদি এটা বলে, তাহলে তো এটাও ঠিক যে ইন্টারিম গভর্নমেন্ট তো যত কিছু হতো বড় বড় ডিসিশনগুলো রাতে না, শুধু শেষ রাতে ফেসবুকের মাধ্যমে দিত জনগণকে। তো বিএনপি সরকার তো তা করে নাই। বিএনপি সরকার, যেখানে বিএনপির যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু দিনে রাতে কাজ করে, রাতের অনেক রাত পর্যন্ত উনি কাজ করে, আবার ভোর সকাল থেকে কাজ করে। তো এটা তো এমন না যে প্রমাণিত না, এটা প্রমাণিত। তো সেইখানে তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার জন্য বিএনপির হাতে অনেক কিছুই না থাকার কথা, কারণ সচেতন নাগরিকরা ঠিক জানে, বিশেষ করে বিরোধী দলীয় প্রধান উনি ঠিকই জানে তেলের দাম কিসের জন্য বাড়ে। তেলের দাম বাড়ার জন্য আপনার যে লোন নিতে হয়, লোনের থেকে কিছু আপনার এমবার্গো থাকে, বাধ্যবাধকতা থাকে, সেইখানে না বাড়ালে সেই যারা লোন দেয় তারা লোন দেওয়া বন্ধ করে। এটা কিন্তু নতুন কিছু না। তো এই সব বিভিন্ন বৈশ্বিক কারণে তেলের দাম বাড়ে। আর তেলের দামটা আপনার সারা বিশ্বে যখন তেলের দাম বাড়লো তখন কিন্তু 44% তেলের দাম বেড়েছিল, বিএনপি কোনো বাড়ায় নেই। তারপরে যেটা বাড়িয়েছে তো সেটা কিন্তু 20 টাকা বাড়িয়েছিল। 20 টাকা কত টাকায়? 20 টাকা 100 আপনার 25-30 টাকা, 35 টাকায় 20 টাকা। এরপরে যেটা বেড়েছে 5 টাকা। তো সেইখানে আপনার বিশ্বের কথা তুলেন, তাদের যে তেলের দাম সেই দামের তুলনায় 44%, আর বাংলাদেশের যে তেলের দাম নিশ্চয়ই 25 টাকা, 44% না, 25 টাকা আপনার 25%ও না, 25 টাকা 20% বা 15%-এর মধ্যে পড়ে। তো সেইখানে যদি তারা বলে, আর পরেও আমি উন্নত অনুন্নত সব দেশের কথাই বললাম, যে তেলের দাম যারা বাড়িয়েছে তারা একদম কম বাড়ায় নাই, সেই তুলনায় বাংলাদেশ 2বার যে বাড়িয়েছে, 2বারেও কিন্তু অনেক দেশের চেয়ে কম বাড়িয়েছে। এই ষড়যন্ত্রের গন্ধটন্ধ এগুলো পুরাতন রাজনীতি, জাস্ট মানে এখন আর এগুলো চলছে না আর কি। আপনাকে ইস্যু আসতেছে, ইস্যু আপনি ডিল করতে পারছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় মেজার। আজকে দেখলেন 15% থেকে 19% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর আগে আমরা দেখলাম গত মাসে আপনার জ্বালানি তেল গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এটা হচ্ছে বর্তমানের যে রাষ্ট্র কাঠামোতে আমরা বাস করি, শহরে জীবন, সবাই বিদ্যুৎ গ্যাস ব্যবহার করে, ফোন ব্যবহার করছে, এগুলো হচ্ছে প্রাইমারি কস্টের জায়গা। আপনি এটার মাধ্যমে যেটা হবে, অন্য প্রত্যেকটা কস্ট এটার কারণে ট্রিগার করবে। আপনার ডিজেলের দাম যদি বাড়ে তাহলে আপনার সেচের খরচ বেড়ে যাবে। আপনার যখন অকটেন পেট্রোলের দাম বাড়বে, আপনার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে। তাহলে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, কৃষকের ওই জায়গাটা থেকে আলু পটলটা কারওয়ান বাজার পর্যন্ত টেনে আনার খরচটাও বেড়ে গেছে। তাহলে এই দুইটা বাড়তি খরচের উপরে চাঁদাবাজ তো আছেই, চাঁদাবাজির খরচ তো আছেই।
এইটা টপ আপ করে যখন আপনি ভোক্তার কাছে এটা বিক্রি করবেন, তখন তার মাসের বেতনটা তো বাড়ে নাই, সব কিছু বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তাহলে আপনি এটা অ্যাডজাস্ট করছেন না তো। হ্যাঁ, সরকার বলেছে আগামী মাস থেকে পে স্কেল করবে, তারা বাস্তবায়ন করবে গ্র্যাজুয়ালি, কিন্তু সরকারের যে আর্থিক অবস্থা, এই পে স্কেল আসলে বাস্তবায়ন করাটা যৌক্তিক কিনা এই সময়টাতে, অথবা এই লেভেলে যদি গ্রেড রিফর্ম না করা হয়। রাষ্ট্রে তো আমাদের এখন 19টা না 20টা গ্রেড সিস্টেম আছে, এটাকে আমি পার্সোনালি বোধ করি এটা 10টাতে নিয়ে আসা দরকার। সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো উচিত, ন্যায্য, কিন্তু এই যে একটা অকার্যকর গ্রেডিং পদ্ধতি রেখে আপনি একজন সর্বোচ্চ 1 নম্বর গ্রেডের বেতন কাঠামো ধরেন, সুযোগ সুবিধা মিলায় সে 2,20,000 টাকা পাচ্ছে, কিন্তু ওই লোকটার যিনি পিয়ন তিনি 20তম গ্রেডে পাচ্ছেন 8,000 টাকা, 8,500 টাকা। তাহলে এই যে বেইনসাফির জায়গাটা রয়ে গেছে রাষ্ট্রের ভিতরে, এই গ্রেডিং পদ্ধতি যদি সংস্কার না করা হয়, পে স্কেল বাড়ায় তো আপনি এটা সংশোধন করতে পারবেন না, এটা লাভ হবে না। তো এখন বিরোধী দল কি এই কথাগুলো বলবে না? মানে জনগণের হয়ে কথাটা বলবে কে? সরকারের এই সমালোচনাটা করবে কে? এখন সরকারের যখন আমরা সমালোচনা করব, কিভাবে করতে পারি? যেমন আজকে আপনার এখানে এসে সমালোচনা করছি, আমরা মিছিল মিটিং করে সমালোচনা করব, আমরা মানববন্ধন করে সমালোচনা করব, আমরা স্মারকলিপি দিব, আমরা সমাবেশ করব, এটাই তো সমালোচনা করবার রাইট জায়গা, পদ্ধতি। অতএব এই প্রসেসের সাথে বিএনপিকে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, কারণ সে 20 বছর ধরে খেলার অন্য প্রান্তে ছিল, এখন সাডেনলি দেখতে পাচ্ছে আরে সব তীর দেখি আমার বুক বরাবর মারতেছে। এইটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগতেছে 3 মাস ধরে। এখানে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নাই, ন্যাশনাল ইস্যু যেটা আছে আমাদেরকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যে কোথায় কোথায় তারা ফেল করছে, ডিল করতে পারছে না, তারা ডিফেন্ড করুক, তাদের তো পুরো রাষ্ট্রযন্ত্র আছে। দেখলাম মাঝখানে সরকার বিরোধী কোনো মতামত, সেল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো ডিল করবার জন্য 95 কোটি টাকা বরাদ্দ করেছে, কোথায় দেখলাম একটা প্রজেক্টে। মানে এইটা আপনার এটা করতে হবে কেন? তাহলে আপনার কাজ কি? ব্যবসায়ীদের থেকেও যারা ধরেন 5 টাকা, 10 টাকা, 50-100 টাকার জুয়া খেলে, তাদেরকে ধরবার প্রক্রিয়াটা বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এবং এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনি কোনো স্ক্রিনিং, ভেটিং সিস্টেম রাখে নাই, না রাখার কারণে যেটা হয়েছে, আপনার মোবাইলে এখন প্রচুর স্প্যাম ওয়ার আসতেছে, যে কোনো সময় আপনার একটু হাতে একটা জুয়ার সাইটে একটু হাত লেগে যেতে পারে, তখন দেখবেন যে সিস্টেম দেখবে যে মনিয়াপা জুয়া খেলতেছে, তাহলে ওই সংসদ মনিয়াপাকে সাসপেক্ট করে ডিটেন করে ফেলতে পারবে, যেটা জামিনযোগ্য অপরাধ। আমরা বোধ করছি যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিটা ম্যাচিওর হয় নাই, না হওয়ার কারণে হচ্ছে কি, কথা বললেই ষড়যন্ত্র খোঁজে, চুক্তির ভিতরে ষড়যন্ত্র খোঁজে, হামি শিশু মৃত্যু নিয়ে বয়ান খোঁজে, ষড়যন্ত্র খোঁজে, ফ্যাক্টস ডিল করে না যে এইটা ফ্যাক্টস, 600 আমার শিশু মারা গেছে, ইটস এ ফ্যাক্ট। কেন মারা গেছে? আপনি শুরুতেই ইন্টারিম, ইউনুস, ওই মহিলা উপদেষ্টা, এদিকে না গিয়ে আপনি তো এটা আইডেন্টিফাই করেন কে কোথায় কী কারণে হয়েছে। এইটা আইডেন্টিফাই না করে আপনি যদি বলেন যে অমুক দায়ী ছিল, টিকা ছিল না, মিথ্যাচারের বয়ান তৈরি করেন, ইউনুস সরকারকে চলে যান, ফ্যাক্টস বের করতে পারবেন না। আমার এলাকাতে দেখলাম, আমার এলাকার এমপির নামে এই কোরবানির ঈদে আপনার প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে 10 লাখ টাকা আসছে। আর ডিজাস্টার মানে এই ডিজাস্টারের বাংলা কি, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা থেকে আরো হচ্ছে 7 লাখ টাকা এবং 60 মেট্রিক টন চাল এসছে। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি এই যে 2টা পিএম এর ফান্ড থেকে টাকা আসলো, রাষ্ট্রের টাকা আসলো, এই টাকাগুলো এই আমার এলাকার যে এমপি আছেন বিএনপির, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা অলরেডি এটা খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন। একদম প্রপার লুটপাট যেটা বলে আর কি, এলাকায় শুধুমাত্র দলীয় লোকদেরকে দেয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে, যাকে 10 কেজি দেওয়ার কথা 3 কেজি দিচ্ছে, 7 কেজি দিচ্ছে, 10 কেজির কাগজে সাইন নিয়ে নিয়েছে। আমাকে যারা পেয়েছে তারা বলেছে যে ভাই মাইপা দেখলাম 7 কেজি দিচ্ছে, 5 কেজির উপরে সাইন নিছে, মাইপা দেখলাম 3 কেজি দিচ্ছে। তাহলে নাগরিক আকারে কি আমার দায়িত্ব না যে আমার এলাকার এমপির এই যে লুটপাট করতেছেন, এবং বিভিন্ন জায়গায় সরকারি দলীয় এমপি অথবা বিরোধী দলীয় এমপি যদি একই কাজ করেন, জনগণের হয়ে তো এই কথাগুলো আমাদেরকে বলতে হবে, কারণ এইটা তো কোনো দলের টাকা না, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে। তাহলে এইটার যে একটা ম্যানেজমেন্ট দরকার, এই ম্যানেজমেন্টটা যদি না করা হয়, আবার একই জায়গায় দেখেন একজন মহিলা এমপিও কিন্তু আছে, সেলিমা রহমান আপা, একই এলাকাতে, আমার বাবুগঞ্জ মুলাদির কথা বলছি, বরিশাল 3। তাহলে ওই আপাও কিন্তু আবার মানে এক্সট্রা অ্যালোকেশন পেয়েছেন। মনিয়াপা যেভাবে যে এলাকার এমপি হবেন অথবা দায়িত্ব নিয়েছেন, ওই এলাকাতে তো একজন এমপি আছেন বিএনপির, কিন্তু আপাও কিন্তু এডিশনাল ফান্ডিং পেয়েছেন, টাকা পেয়েছেন, গম পেয়েছেন, চাল পেয়েছেন। তাহলে পুরোটা যোগ করলে কি পরিমাণ টাকা এলাকাতে যাবার কথা, কি পরিমাণ টাকা আমাদের গরিব দুস্থ মানুষের পাওয়ার কথা।
আপনি 10 লাখ টাকা 1000 টাকা করেও যদি একটা মানুষকে বকশিস দিতে নিয়ে দেয় 10-20 লাখ টাকা 7 লাখ টাকা 27 লাখ টাকা, তাহলে আপনি কয়েক হাজার মানুষকে এই বকশিসটা দিতে পারতেন। 1000 টাকা আমার আপনার জন্য কোনো টাকা নাও হইতে পারে, কিন্তু একটা গরিব কৃষকের জন্য 1000 টাকা কিন্তু অনেক টাকা। তার এটা দিয়ে এক সপ্তাহ চাল ডাল কেনার টাকা হয়ে যায়। আন্তরিকতা থাকলে অনেক সময় অনেক কিছু মিসইউজ হয়ে যেতে পারে। তো সব কিছু মিলে বিরোধী দলে থাকলে বলাটা যত সহজ, সরকারি দলে থাকলে কাজ করাটা তত সহজ না, তাদের জন্য বেশ ডিফিকাল্ট। তো সেই জন্য বলবো যে তারা যেন সত্যিকার জায়গায় গিয়ে, সবখানে একরকম না, সত্যিকার জায়গায় হাত দিয়ে প্রমাণ সাপেক্ষ কথা বললে এটা শুনতে ভালো লাগবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে